শৈলী শ্বাস নেয়। আমাকে বন্দি করার পর তো ও আর আসেনি। জানি না কতক্ষণ বন্দি ছিলাম, তবে ফেরেস্তার মতন বাঁচাতে উনি চলে আসেন সেই রুমে, দ্বার প্রান্তে। আমাকে সেখানে থেকে উদ্ধার করেন। শৈলীর ইঙ্গিতে মাহিরা মেহেরানের দিকে চায়। ভাইয়া, তুমি বাঁচালে শৈলীকে? কিভাবে? তুমি আশেপাশেই ছিলে? না, ছিলাম না। তবে সেই দিন এবং তার আগে ভার্সিটিতে ঘটে যাওয়ার কিছু ঘটনা নিয়ে আমার মনে একটু সন্দেহ ছিল। তাই শৈলী যখন বান্ধবীদের সাথে বের হলো। মেহরান নিজেও মাহিরাকে শৈলীর বদ্ধ রুম পর্যন্ত যাওয়ার ঘটনার বৃত্তান্ত দিল। মাহিরা শুধু শ্বাসরুদ্ধ করে শুনেই যেতে লাগলো সব। মেহরান বলা শেষ করলে মুখ থেকে হাত সরিয়ে বলল, এক রাতে এত ঘটনা ঘটেছে, আনবিলিভেবল। শৈলী এতক্ষণ মাথা হালকা নুয়ে দাঁড়ানো ছিল, এবার মাথা তুলে বলল, যতটুকু শুনেছিস ততটুকু সেই রাতের আধা ঘটনা মাহি। পৃষ্ঠার উল্টো পিঠ এখনো তোর শোনার বাকি। মাহিরা যার বর্ণনায় অবাক হয়। এত কিছুর পরও আরও আছে? আরও খারাপ কিছু হয়েছে নাকি? শৈলী উত্তর দেয় না, তবে মাথা নেড়ে না বোঝায়। ওর ঠোঁটের কোণে ছোঁয়া হালকা হাসি মাহিরাকে বলে দেয় এখন ও যা শুনতে যাচ্ছে তা ভালো কিছু। মাহিরা আরও লক্ষ্য করে শৈলীর মেহেরানের দিকে তাকানোর, ওকে সম্বোধন করার সাবলীলতাটাকে। কোথায় যেন ছক বসছে না ঠিকভাবে। এইদিকে শৈলী মেহেরানের দিকে তাকায়। এরপরটা আপনিই বলুন। আমার এমনিতেও বেশি কিছু মাথায় নেই, অজ্ঞানই তো ছিলাম আধা সময়ে। মেহরান মাথা হালকা ঝাঁকায় এবং বলার প্রস্তুতি নেয়, কিন্তু তার আগেই মাহিরা থামায় ওকে। এক মিনিট, সরি ইন্টারাপ্ট করার জন্য, বাট কমপ্লিটলি অফ টপিকে একটা প্রশ্ন করতে চাই। মেহরান দুই হাত বুকে ভাঁজ করে। বল। মাহিরা এবার একটু থেমে নিজের মাঝে প্রস্তুতি নেয়। তোমাদের দুজনের মাঝে এত সখ্যতা হলে কিভাবে বলে তো? দেখেই বোঝা যাচ্ছে তোমরা বেশ ফ্রেন্ডলি হয়ে গেছো একে অপরের সাথে। ডোন্ট টেকিং মি রং, আমি খুবই পছন্দ করছি ব্যাপারটা, কিন্তু আসলে বন্ধুত্বটা হলো কিভাবে জানতে চাচ্ছিলাম আর কি। মেহরান শৈলীর দিকে তাকিয়ে হালকা একটা হাসি দেয়। শৈলী ততক্ষণে অন্য পাশে চেয়ে ওড়নায় আঁচল ঠোঁটে ধরে মুখ লুকিয়েছে। মাঝে মাহিরা বোকার মতো চেয়ে রইল। মেহরান তারপর বলা শুরু করলো, তুই ভুল বলিস না মাহি, হয়েছে বন্ধুত্ব আমাদের, আবার ঠিক বন্ধুত্ব না। তবে যাই হয়েছে তা জানতে চাইলে সেই রাতে ঘটে যাওয়া বাকি অর্ধেকটাও মন দিয়ে শুনতে হবে তোকে। মাহিরা তৎপর হয়। বলো বলো। ওর ভাবভঙ্গিতে শৈলী হেসে দেয় ছোট্ট করে। মেহরানও হাসে। তারপর এক এক করে খুব সূক্ষ্মভাবে শৈলীকে নিয়ে ফার্ম হাউস থেকে বের হয়ে সেই ক্ষেতের ভেতরে ছাউনির ঘর পর্যন্ত যাওয়া এবং সেখানকার সব ঘটনা আস্তে ধীরে মাহিরার সামনে উপস্থাপন করে। বিয়ের কথাটা মাহিরার সামনে নিয়ে আসে আরও বেশি ধীরে, কিন্তু তাতে লাভ হয় না কিছুই। দুইজনের কান ফাটিয়ে জোরে একটা চিৎকার দেয় মাহিরা। মনি চোখের কোটর থেকে দৌড়ে বের হয়ে যাবার জোগাড়। ঠোঁটজোড়া দিয়ে অবিরাম আওড়াতে থাকে একটার পর একটা প্রশ্ন। কি বললে? তোমরা বিয়ে করে ফেলেছো? মানে বিয়ে, আই মিন ম্যারেজ? তোমরা স্বামী স্ত্রী? শৈলী আমার ভাবি। শৈলী, এটা সত্যি? শেষ প্রশ্ন শৈলীকে ঝাঁকিয়ে করে মাহিরা। ওর পাগলামো দেখে শৈলী হেসে ফেলে। মাহিরা আবার জিজ্ঞেস করে, আরে হাসিস পরে, আগে উত্তর দে আমার প্রশ্নে। ভাইয়া যা বলছে তা ঠিক? আসলেই তোদের বিয়ে হয়েছে? আসলেই হয়েছে। মাহিরা হঠাৎ থমকে যায়। তার মানে এটা ফান না, রিয়েলি বিয়ে? শৈলী হ্যাঁ সূচক মাথা ঝাঁকায়। হঠাৎ পুরো ছাদে স্তব্ধতা ছেয়ে যায় এক মুহূর্তের জন্য। এরপর হুট করেই মাহিরা দুই হাত উঁচিয়ে আবার চিৎকার দিয়ে ওঠে, ইয়াহু, আমার ইচ্ছে পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। শৈলী, তুই শেষ পর্যন্ত আমার ভাবি হয়েই গেলি। মেহরান না বুঝলেও শৈলী যেহেতু আগে থেকেই মাহিরার ইচ্ছার ব্যাপারে অবগত ছিল, তাই ও হেসে দিল। মাহিরা ওকে জাপটে ধরার সময় ও নিজেও জড়িয়ে ধরল। মেহরান মাঝ থেকে একটু বিভ্রান্ত বোধ করল এবং সেটা ওর চেহারাতেও ছিল স্পষ্ট। মাহিরা শৈলীর ঘাড়ে মাথা দিয়েই নিজের ভাইয়েরই অভিব্যক্তি ধরতে পারল। হেসে দিয়ে আস্তে করে বান্ধবীকে ছাড়ল। তারপর সুন্দর একটা হাসি দিয়ে মেহরানের কাছে গিয়ে ওর কোমর জড়িয়ে বুকে মাথা দিল। কংগ্রাচুলেশনস ভাইয়া, তুমি কল্পনাই করতে পারবা না আমি কত খুশি হয়েছি। যখন থেকে শৈলীকে চিনেছি, বুঝেছি, ওদের পরিবারকে জেনেছি, তখন থেকেই আমার মনে এই ইচ্ছে ছিল যে শৈলীকে তোমার বউ বানাবো। বিশ্বাস করো,
শৈলীকে এই প্রস্তাব দেওয়ায় আমার শেষ। তখন তো ম্যাডাম কত না না করছিলেন, বিয়ে করবেন না, হ্যান ত্যান, আরও কত কি। আর এখন মাহিরা দুষ্টুমিতে ভীষণ লজ্জায় পড়ে শৈলী, কিন্তু মাহিরা আজ কোনোভাবেই ওকে ছাড় দিতে রাজি নয়। শৈলীকে কিছুক্ষণ মন ভরে ভাবি ভাবি বলে কান ঝালাফালা করে তুলল। মেহরানের পাশে দাঁড় করিয়ে কতক্ষণ মন ভরে দেখল। মোবাইলে ছবিও তুলতে চাচ্ছিল, কিন্তু মেহরানের মানা করাতে আর আগালো না। শেষে নিজের মনের খায়েশ মিটিয়ে ওদের দেখে মেহরানের পানে চাইল। অনেক মজা করলাম, এখন একটা সিরিয়াস প্রশ্ন করি ভাইয়া। হুম। বাসায় জানাবা কবে? কি প্ল্যান করছো? মেহরান গম্ভীর ভাব টানে। প্রোগ্রামটা শেষ হলেই আপু আমাকে সঙ্গে নিয়ে বসবো, ওকে? মাহিরার মুখ উজ্জ্বল হয়। একদম ঠিক ডিসিশন নিয়েছো ভাইয়া, বিয়ে তো করেই ফেলেছো, এখন ঘরে তোলো বউকে। আমি আর আমার ভাবিকে ছাড়া থাকতে চাই না। বলেই আদুরে আবদারে শৈলীকে পাশ দিয়ে জড়িয়ে ধরে মাহিরা। শৈলী ও মাহিরার মাথার সাথে মাথা মিলায়। মেহরান না হাসলে ওর চোখের নমনীয়তা বুঝিয়ে দিচ্ছে মাহিরার রিয়াকশনে খুশি হয়েছে ও। ওর এই বোনটা চঞ্চল হলেও অনেক ম্যাচিওর, যেটা নিঃশব্দে মেহরান শ্রদ্ধা করে। আজও সেটার প্রমাণ দিল মেয়েটা। আশেপাশে এখন বেশ চুপচাপ হয়ে গিয়েছে। এখন আসলেই মনে হচ্ছে রাত নেমেছে। চারিদিক দেখে মাহিরা বলল, শৈলু, এখন বোধহয় আমাদের যাওয়া উচিত রে, রাত অনেক হয়েছে, পরে সকালে আম্মুর দাবরানি খেয়ে উঠতে হবে। শৈলীও মাথা দোলায়। চল যাই। মাহিরা তারপর ভাইয়ের দিকে তাকায়। ভাইয়া অনেক রাত হয়েছে, যাই আমরা এখন। আকস্মিক মেহরান শৈলীর হাত ধরে একটু নিজের দিকে টানে। বোনের দিকে তাকিয়ে বলে, তুই যা মাহি, ও পরে আসবে। শৈলী হতবাক। এ কি, ওকে থামাচ্ছে কেন লোকটা? এদিকে মাহিরা ভাইয়ের কথা শুনে ঠোঁট টিপে হেসে ফেলল। হই হই করে বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া ভাবি, এনজয় ইউর টাইম। শৈলী, তোর রাতে না আসলেও চলবে, রুমে ভোরের সময় চলে আসলেই হবে, ঠিক আছে? ভাই বোনের দুষ্টুমি ভরা চেহারা দেখে শৈলী হতবিহবল হয়ে পড়ে। মাহিকে থামাতে চায়ও, ওর সাথে যেতে পা বাড়ায়, কিন্তু সেই যে পেছন থেকে ওর হাত কারো মুষ্টিতে বাঁধা, সেই বলিষ্ঠ হাতের বাঁধন ছোটাবে কেমনে, সেটা যে অসম্ভব। মাহিরা আর কোনো কথাই বলল না, ছুটে চলে গেল ছাদের দরজা দিয়ে, অন্ধকারে উধাও হয়ে গেল। মালিহার মন ভালো ছিল না সন্ধ্যা থেকে। রায়হানের সাথে ঝগড়া হয়েছে, বিষয় আবার সেই বিশেষ ধরনের আবদার। মালিহা মানতে নারাজ বলেই রায়হান খেপে গেছে। এই নিয়ে রেষারেষি চলছে দুজনের মাঝে। তবে বাসায় কাউকেই সেটা বুঝতে দেয়নিও। সবার সাথেই হেসেছে, মজা করেছে। এমনকি মেহরানের রুমে এসেও কতক্ষণ নিপুণের সাথে গল্প করে তারপর ঘুমানোর চেষ্টা করছে। কথায় আছে, মানুষ মানসিকভাবে ক্লান্ত থাকলেও নাকি অনেক সময় ঘুমিয়ে যায়। মালিহারও মনে হয় তাই হয়েছে, কারণ ও নিদ্রায় ডুবে গিয়েছিল। কতক্ষণ ঘুমিয়েছে জানে না। ফোনের রিংটোনে ওর ঘুম ভাঙে। রায়হানের ফোন হতে পারে ভেবে উত্তেজিত হয়ে ওঠে পড়ে ও। বালিশের নিচ থেকে তড়িঘড়ি করে মোবাইল বের করে, তবে বের করেই আশাহত হতে হয় ওকে। রায়হান ফোন দেয়নি, তুরিন দিয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে মালিহা, তারপর ফোনটা ধরে। হ্যাঁ দোস্ত বল। দোস্ত ঘুমাই গেছিস? মালিহা নিঃশব্দে হেসে সময় দেখে নেয়। না বল, কি ব্যাপার? আচ্ছা, তোদের পাশের বাসার ওই মেয়েটা কি যেন নাম বললি ওর? আরে আজকে এসেছিল না তোদের সাথে? কে শৈলী? হ্যাঁ হ্যাঁ, ওই 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 মাহিরার বান্ধবী, তাই না? হ্যাঁ, ওরে নিয়ে এই মাঝরাতে তুই প্যারা নিচ্ছিস কেন? কি হয়েছে? ওপাশ থেকে এক পলক চুপ থাকে তুরিন, তারপর বলে, আমার না মেয়েটার হাব ভাব ভালো লাগে নাই রে, মেয়েটাকে পছন্দ হয় নাই আমার। মালিহা খাট থেকে উঠে একবার নিচে চায়। শৈলী নিচেই শোয়া ভেবে এতক্ষণ ফিস ফিস করে কথা বলছিল, কিন্তু শৈলী মাহিরা কাউকে না পেয়ে ও ভ্রু কুচকায়। এই রাতে গেল কই দুইটা? ছাদে নাকি? মালিহা, আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল, শুনছি। শৈলীর কি পছন্দ হয়নি তোর? আমার মনে হয় তোর মেজো ভাইকে পছন্দ করে। মালিহা আর একটা দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটা গেছে পুরোপুরি। আমার আর মাহি ছাড়া তুই যে মেয়েকেই দেখিস সেই মেয়েকেই তোর কাছে মনে হয় মিহরান ভাইয়াকে পছন্দ করে। এই ভুল ধারণা থেকে বের হয়ে আয় দোস্ত, এমন কিছুই হয়নি। শৈলী ভাইয়াকে সেভাবে পছন্দ করে না,
করলে আমি না হলেও মাহি জানতো, কিন্তু এইসব নিয়ে ওদের মাঝে আমি কখনো কথা বলতে দেখিনি। তুই ভুল মনে করছিস রে। না দোস্ত, আমি ভুল ভাবছি না, আমি ঠিক ভাবছি। আমি যেই নজরে একটা মানুষকে ভালোবাসি, সেই একই নজর অন্য কারোর থেকে যদি তার উপরে পড়ে, আমি সেটা চিনব না? অবশ্যই চিনব। আমি শৈলীর চোখে সেই দৃষ্টি দেখেছি আজ। তোর ভাইয়ার প্রতি সে দুর্বল, এবং আমি আরও একটা জিনিস লক্ষ্য করেছি, তোর ভাইয়াও মনে হয় ওকে পছন্দ করে। পরক্ষণে মালিহা খাট কাঁপিয়ে হেসে উঠল। নিপুণ একটু নড়ল দেখে আবার স্থির হলো, তবে হাসি থামল না। তুরিন বান্ধবী, তুই পুরাই গন কেস, বুঝছিস? তোর মাথার তার ছিঁড়ছে নিশ্চয়। ভাইয়া পছন্দ? হে আল্লাহ, এটা জীবনেও সম্ভব না। ভাইয়ার মতো রোবটের মধ্যে এইসব প্রেম ভালোবাসা কাজ করে না, বুঝলি? বিয়ের পর বউয়ের সাথে কেমন হবে জানি না, তবে বিয়ের আগে পছন্দ আর উনি করবেন হতেই পারে না। তুই এইসব উল্টাপাল্টা চিন্তা বাদ দে দোস্ত। ভালো একটা ঘুম দে নিজেও, আর আমাকেও নিতে দে। এখন রাখি, বাই। বলেই ফোন কেটে দেয় মালিহা। হাসতে হাসতে শুয়ে পড়ে বিছানায়। মাহিরা চলে যাওয়ার পর মেহরানের দিকে তাকায় শৈলী, চোখে বিরক্তি নিয়ে রাগের বুলি ছড়ে। মাহিকে এভাবে চলে যেতে বললেন কেন? মেহরান একটানে শৈলীকে নিজের বুকে টেনে নেয়। হকচকানো শৈলী কেঁপে ওঠে। সেটা রেগিয়ে নাকি লজ্জায় তা বোঝা যায় না। মেহরান এবার কানের কাছে মুখ নেয়। মাহি তোমাকে আমাদের বিয়ের কথা বলেছিল? শৈলীর এই মাদকময় আওয়াজে রাগ মুহূর্তেই গায়েব হলো। তার বদলে শুকনো ঢোক গিলল। অনেক আগে একবার বলেছিল। আর তুমি আসলেই মানা করে দিয়েছিলে? শৈলী চুপ করে নিচে তাকায়। চুপ থাকা সম্মতির লক্ষণ বুঝে শৈলীর মুখ ওর দিকে উঁচু করে। কেন না করেছিলে? এমনি। শৈলী মেহরানের হাত নিজের চিবুক থেকে সরায়। আরে ওটা তো সিরিয়াস হয়ে বলেনি, আর তখন আমি আপনাকে আমার স্যার ছাড়া আর কোনোভাবে চিনতামও না, তাই। এখন চিনেছ? স্যার ছাড়া অন্যভাবে? শৈলী শিউরে ওঠে। এরকম নিশুদি আধারে এই খাদে নামা কণ্ঠ ওকে ব্যাকুল করে তোলে। নিজের পুরো ভার আপনাতেই মেহরানের ওপর ছেড়ে দেয়। মেহরান ঠোঁটের ভেতরেই হাসে। আজকে সন্ধ্যায় আমাকে খারাপ মানুষ বলে রুম থেকে চলে গেলে কেন? শৈলী ক্ষীণ কণ্ঠে শুধায়। আপনি খারাপ, তাই, অনেক খারাপ। তাই? কি করে? কি অপরাধ আমার? হ্যাঁ, শৈলী ভেতর ভেতর কপট রাগে। এক একটা উদ্ভট দুষ্টুমি করবে, আর কেমন খারাপ সেটা জিজ্ঞেসও করবে। জানি না। আমার মেসেজটা পড়ে নিজের রিয়াকশন দাওনি তো? শৈলীর কপালে চোখ ওঠে। হায় হায়, এই লোক কি শুরু করলো? এখনই এখান থেকে যেতে হবে, না হলে সর্বনাশ। শৈলী বাঁধন থেকে বের হতে তৎপর হয়, কিন্তু সেটা তো পারেই না। বরং তখনই মেহরান ঘোরে, শৈলীকে রেলিংয়ের পাশের দেওয়ালে আটকায়। নিজের দুহাত দিয়ে দুপাশ থেকে ঘিরে ধরে ওকে। শুধু কথাতেই না, নিজের অর্ধাঙ্গের চোখেও এক অন্যরকম মাদকতার অস্তিত্ব পায় শৈলী। মেহরান কাছে আসে, ঠোঁটের ছোঁয়া দেয় শৈলীর কানের লতিতে। একপাশে মাথা ফেলে শৈলী খামচে ধরে ওর কামিজ। মেহরানের আওয়াজ কান দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে। একটা কিসেই যদি আমি তোমার কাছে খারাপ হয়ে যাই, তাহলে সামনে কি হবে মিসেস মেহরা? এত ছোট অপরাধে যদি এমন সাজা মেলে, তাহলে বিশাল বিশাল অপরাধগুলোতে তো আমাকে ফাঁসি দেওয়া হবে মনে হচ্ছে। অবিশ্বাস্য নয়নে শৈলী চকিতে ঘোরে সামনের দিকে। মেহরানের চোখে চোখ আটকায়। মেহরানের কথা তখনও শেষ হয়নি। ভারী নিঃশ্বাসের ভারে ডুবে যায় শৈলী। তবে আমি সেই অপরাধগুলো করতে চাই শৈলী। শুধু তোমাকে সেই অপরাধের একমাত্র সাক্ষী রাখতে চাই। থাকবে সাক্ষী আমার অপরাধের? শৈলী বাক্য গঠনের প্রক্রিয়া ভুলে যায়। মুখ খুলে আবার বন্ধ করে। কি বলবে বুঝতে পারে না, কিভাবে বলবে বুঝতে পারে না। তবে সে যে আসলেই চায় মেহরানকে অপরাধী করতে, সেই অপরাধের সাক্ষী নিজেকে বানাতে। স্তব্ধ নিঃশ্বাসে দুজন দাঁড়ানো। দুজনেই এক মাদকময় সুতোর বাঁধনে জড়ানো। চাইলেও কিছু ছুটতে পারবে না। তবে দুজনের একজনও ছুটতে চায় কিনা তা সন্দেহ হচ্ছে। শৈলী চোখ নিচে নামিয়ে অন্ধকারে পায়ের নখ দিয়ে মাটি আঁচড়াচ্ছে, আর মেহরান চুপচাপ নিষ্পলক দেখে যাচ্ছে তার প্রেয়সীকে। দুজনের ঠোঁটেই আলতো হাসির রেখা। এইভাবে চলে কিছুক্ষণ। তারপর মেহরান ডাকে, শৈলী তাকাও আমার দিকে। নিচ থেকে উত্তর আসে, পারবো না।
মেহরান ঠোঁট টিপে এক হাত নিচে নামিয়ে শৈলীর গালে রাখে, হালকাভাবে চাপ দিয়ে নিজের দিকে ওঠায়। ছাদের ফ্লোরোসেন্ট বাতির আলো ছায়ায় মসৃণ মুখশ্রীটা মায়াবী রূপ নিয়েছে, তাই মন ভরে দেখে মেহরান। শৈলী ছোট্ট করে হাসে। কি দেখছেন? ঘোর ভাঙে মেহরানের, স্মিত হাসি ঠোঁটের দুকোণে জড়িয়ে সোজা হয়ে দাঁড়ায়। কিছু না। এতক্ষণে আলগা হয় শৈলী। একটু দম নিয়ে মেহরানকে পাশ কাটিয়ে রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ায়। দুই হাতের ওপর ভর করে ঝুঁকে দাঁড়ায় সামনের দিকে। নিস্তব্ধ পাড়ার নির্জন গলিগুলোকে দেখে। মেহরান পাশে এসে একইভাবে দাঁড়াতেই কথা শুরু করে। অনেক দিন পর এত রাতে ছাদে উঠলাম। আসলে এটা মনে হয় দ্বিতীয়বার, তাও প্রথমবার এত রাত হয়নি। শৈলী পাশ ফিরে। একটা প্রশ্ন করি, কি? আপনি বাসার সবার সাথে থাকেন না কেন? আই মিন আলাদাভাবে রুমে, ছাদে কেন থাকেন? মেহরান সোজা হয়, দুই হাত বুকে গোজে। তোমার কি মনে হয় কেন একা থাকি আমি? শৈলী ভ্রজরা কুঁচকে ফেলে। জানি না। ও মেহরান হাসে, তারপর একটু সময় নেয়। আসলে তেমন কোনো কারণ নেই। একা থাকলে কাজে কনসেন্ট্রেশনটা বেশি হয়, মূলত এই কারণেই। আমাদের বাসা তো দেখেছই, মানুষের ভরপুর থাকে সবসময়। এত আওয়াজে আমি মন দিয়ে কাজ করতে পারি না, আর তার সাথে সাথে একটু প্রাইভেসিও পাই। ও তবে যাই বলেন, আপনি এই বাসার সবচাইতে সুন্দর অ্যাপার্টমেন্টে থাকেন, একদম পুলের পাশে। একটা অ্যাপ্রোটিক ভাইব আছে। বৃষ্টি পড়লে সেই পরিবেশের দৃশ্যটা যে কি মায়াবী দেখায়, উফ সেই রকম। মেহরান চুপ করে শৈলীর বর্ণনা শুনছিল। ওর উত্তেজিত কণ্ঠ আর চোখের চঞ্চলতা ভীষণ আকৃষ্ট করছিল মেহরানকে। জায়গাটা তোমার এত ভালো লাগে? খুব। তাহলে এটাই ফাইনাল। শৈলী আবার ভ্রু কুচকায়। কি ফাইনাল? আপনি? মেহরান এক ধাপ কাছে এসে শৈলীর দিকে ঝোঁকে। ভাবছিলাম তোমাকে তুলে আনার পর মূল বাসে শিফট হয়ে যাব আপু আমাদের সাথে, কিন্তু যেহেতু তোমার এই রুমটাই পছন্দ, তাহলে আর নিচে যাব না, এটাতেই থাকবো দুজন। শৈলী আকাশ থেকে পড়ে। কোথাকার কথা মানুষটা কোথায় নিয়ে গিয়েছে, না হেসে পারে না ও। এসব কিভাবে চিন্তা করেন বলেন তো? আমার দায়িত্ব পালন করছি আমি। দায়িত্ব? স্বামী হিসেবে স্ত্রীর পছন্দ অপছন্দকে বিবেচনায় রাখা ও প্রাধান্য দেওয়া আমার দায়িত্ব বলে মনে করি আমি। শৈলীর চোখের কৌতূহল নিমেষেই নিভে যেয়ে ওখানে জায়গা করে নেয় মুগ্ধতা। হঠাৎই এতটাই আবেগী হয়ে পড়ে ও যে নিজ থেকেই জড়িয়ে ধরে মেহরানকে। বুকের একপাশে মাথা রাখে। মেহরান শৈলীর আচমকা কাছে আসায় হেসে দেয়। এক হাত দিয়ে পাশ থেকে জড়িয়ে ধরে মাথায় হালকাভাবে ঠোঁট ছোঁয়। শৈলীর আদুরে কণ্ঠ শোনে পরক্ষণেই। আপনি অনেক ভালো জানেন। আমি ভালো? সত্যি? হ্যাঁ একদম সত্য। মেহরান দুষ্টুমি করে আরেকটু ঝোঁকে, গলা খাদে নামায়। তাহলে সন্ধ্যায় যে বললে আমি খুব খারাপ, তাহলে সেটা কি ছিল? ঝট করে ওপরে তাকায় শৈলী, কপট রাগ দেখিয়ে মাথা ওঠায়। মেহরানের বাহুবন্ধন থেকে সরে দাঁড়ায়। আপনি আসলেই খারাপ বুঝছেন, সারাক্ষণ আমাকে হেনস্থা করার উপায় খোঁজেন শুধু। ভালো কথা আপনার কানেই যায় না। ধুর, থাকেন আপনি, আমি গেলাম। বলেই শৈলী হাঁটতে নেয়, কিন্তু মেহরান যেতে দিলে তো হাত ধরে থামিয়ে দেয় ওকে। হাসতে হাসতে কাছে আসে। উফ, আজ অনেকদিন পর অনেকবার এসেছি শৈলী। আপনি হাসতেই থাকেন, আমি যাই, রাত অনেক হয়েছে। আচ্ছা যাও, থামাবো না, বাট একটা জিনিস নিয়ে যাও। কি? মেহরান শৈলীর হাত ছেড়ে পাশ কেটে সামনে যায়। ছাদের এক কোণায় গিয়ে মেহরানকে ঝুঁকতে দেখে। কিছু একটা তুলতে দেখে অবাক হয়। ওখানে কিছু ছিল নাকি? এতক্ষণ দেখি নাই কেন? শৈলী ভাবতে ভাবতেই মেহরান কাছে চলে আসে। ধীরে ধীরে ওর হাতের জিনিসটা দৃশ্যমান হয়। যেই দোকান থেকে সবাই লেহেঙ্গা কিনেছে আজ সন্ধ্যায়, সেই দোকানের ব্যাগ দেখে শৈলী আরও অবাক হয়। মেহরান পাশে এসে ব্যাগটা বাড়িয়ে দেয় ওর দিকে। শৈলী বিভ্রান্ত চিত্তেই নেয় ব্যাগটা। এটা কি? খুলেই দেখো। শৈলী চোখ নামায়। বিশাল ব্যাগটাকে সামলাতে একটু কষ্ট হচ্ছিল বলে প্রথমে ওটাকে নিচে রাখে, তারপর মুখটা খুলে ভেতরে হাত ঢুকায়। বের করে নিয়ে আসে একটা কাপড়। শৈলীর চোখ আস্তে আস্তে বড় হতে থাকে। ওর হাতে এই মুহূর্তে একটা লেহেঙ্গা রয়েছে।
দাবানো টিয়া রঙের ওপর সেলফ চুমকির এমব্রয়ডারির সাথে কালো চিকন বর্ডারে নির্মিত একটা ফিউশন লেহেঙ্গা। দোকানে একটা ম্যানিকুইনে পরানো ছিল এটা, তখনই দেখেছে শৈলী। ওর অসম্ভব পছন্দ হয়েছিল এটা, তাই দোকানের একজনকে জিজ্ঞেস করেছিল এটার ব্যাপারে। উনি বলেছিলেন দেখতে ট্র্যাডিশনাল লেহেঙ্গার মতন লাগলেও এটা গাউনের মতন করে পরতে হয়। বুকের একপাশে বড় করে ফ্রিল করা দেখে মনে হবে সেটা ওড়না। পেছনের ট্রেলটাও দারুণ সুন্দর। এই ড্রেস ওনাদের আগে আসেনি, এইবারই প্রথম, তাই শুধু 2টা রঙের এক এক পিস করে এনেছে। শৈলী তবদা খেয়ে মেহরানের দিকে তাকায়। এটা এটা এখানে কেন? মেহরান পকেটে হাত ঢোকায়। কেন আবার? আমি তোমার জন্য কিনেছি তাই। মানে আপনি কিনেছেন কেন? তোমাকে তখনই বলেছিলাম কিছু নিয়ে নাও। নিজে যখন কোনো কিছু কেনই নি, তাই আমি পরে গিয়ে এটা কিনে নিয়েছি। আপনি কখন গেলেন? বলেই আবার থামে শৈলী। মনে পড়ে নিচে নামার পর মেহরান সবাইকে রেখে কোথায় যেন গিয়েছিল। তাহলে তিনি এই কাণ্ডই করতে গিয়েছিলেন। শৈলী চিন্তা থেকে বের হয়। দেখুন, এটা আমি নিতে পারবো না, আপনি ফেরত দিয়ে আসুন। এবার মেহরানের অবাক হওয়ার পালা। কেন নিতে পারবে না? কারণ আমি আগেও বলেছি আমার অনেক ড্রেস নতুন পড়ে আছে আলমারিতে। এভাবে শুধু শুধু ড্রেস কেনা আমার কাছে অপচয় ছাড়া কিছু মনে হয় না। তো প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমি নিতে পারছি না। মেহরান মুচকি হাসে। শৈলীর ব্যাগসহ হাতটাকে ধরে ব্যাগটাকে সরিয়ে ওকে নিজের কাছে নিয়ে আসে। মুখটা তুলে সামনে পড়ে থাকা চুলগুলো কানের পিছে গুজে দেয়। আই অ্যাপ্রিশিয়েট অ্যান্ড আই ডিপলি রেসপেক্ট ইউর থটস। সত্যি বলতে আজকাল ফ্যাশনের নামে ছেলে মেয়ে উভয় যে ধরনের পাগলামি সৃষ্টি শুরু করেছে, তাদের মাঝে তোমার চিন্তাধারা আসলেই মুগ্ধ করেছে আমাকে শৈলী। কিন্তু এই কাপড়টা আমি একটা বিশেষ কারণে কিনেছি। বলেই একটা দম নেয় মেহরান। শৈলীকে কথা বোঝার সুযোগ করে দেয়। এই অনুষ্ঠানটা আমাদের পরিবারের একদম একান্ত অনুষ্ঠান। অঘোষিত হলেও তুমি এখন এই বাড়ির মেজ বউ। যেখানে বাড়ির মেয়েরা নতুন কাপড় কিনেছে, সেখানে তুমি কেন নেবে না? তোমার শাশুড়ি যদি আমাদের ব্যাপারে আগের থেকেই জানতো, তাহলে অবশ্যই নিজেই তোমাকে কিনে দিত। আমারও এত কথা বলা লাগতো না। আর আমিও চাই আমার স্ত্রীকে নতুনভাবে সাজাতে, ঠিক আমার মতো করে। শৈলী মন্ত্রমুগ্ধ হয়ে সব শোনে। মূর্তির ন্যায় অপলক তাকিয়ে থাকে নিজের স্বামী নামক মানুষটার দিকে। মেহরানের প্রশ্ন ঠিক তখনই কর্ণকুহরে বাজে। এখনো মানা করবে ড্রেসটা নিতে? মানা করা তো দূর, শৈলী একটা কথাও বলে না। মেহরানের হাত থেকে এক মুহূর্ত দেরি না করে ব্যাগটা নিয়ে নেয়। ওর কাজে আবার হাসে মেহরান। সত্যি আজ অনেক হাসছে ও। শৈলী আদরে ভাব নিয়ে অনুমতি চায়। এবার যাই। মেহরান ওর হাত ধরে নেয়। চলো একসাথে নামি। চলুন। মালিহার আজ রাতের ঘুমের 12টা বেজেছে। একে নতুন বিছানায় ঘুম আসতে সময় লাগে, তার উপর রায়হানের সাথে ঝগড়া লেগে বসে আছে, তার উপর তুরিনের সব উদ্ভট কথাবার্তা, সব মিলিয়ে মাথার ভিতর গোজামিল খাচ্ছে ওর। এত কিছু একসাথে নেওয়া যায়? শেষমেশ খাট চালল। নিচে তাকিয়ে দেখে মাহিরা ঘুমিয়ে আছে। পাশের বিছানা খালি দেখে অবাক হয়। শৈলী কই? ওয়াশরুমের দিকে তাকায় মালিহা। দরজা আর আলো বন্ধ দেখে বোঝা ওখানে নেই শৈলী। তাহলে গেল কই মেয়ে? নিজের বাসায় গেল নাকি? তাই হবে হয়তো। এই ভেবে মালিহা ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে অবাক হয়। শৈলীকে মাহিরার পাশে দেখে চোখ বড় হয়ে যায়। মেয়েটা কখন এলো? নাকি আগেই ছিল? মালিহা বোঝেনি। মালিহা মাথা ঝাড়া দেয়। আজকেও পুরাই গেছে। এখন যেভাবেই হোক একটা ঘুম দরকার, ব্যাস। না হলে কালকে কিছুই করতে পারবে না। আর কোনো কিছু চিন্তা না করে গিয়ে বিছানায় শুয়ে পড়েও। চোখ জোর করে বন্ধ করে ঘুমানোর আপ্রাণ চেষ্টায় লিপ্ত হয়। এদিকে মালিহার চোখ বন্ধ হতেই শৈলীর চোখ খোলে। একটু ঘাড় উঁচিয়ে ওপরে তাকায়। মালিহা ঘুমিয়ে পড়েছে দেখে দীর্ঘশ্বাস ফেলে। একটু আগের কথা মনে পড়ে মুচকি হাসে। তারপর যখন রুমে ঢুকছিল ও ভেবেছিল সবাই ঘুম, কিন্তু মালিহাকে নিজের খাটে না দেখতে পেয়ে শৈলী ভরকে যায়। ওয়াশরুম থেকে তখন আওয়াজ আসায় বোঝে মালিহা ওখানে। জলদি জলদি নিজেকে মাহিরার পাশে শোয়ায় শৈলী। তার আগে ড্রেসের প্যাকেটটা খাটের এক কোণায় অন্ধকারে রাখে। তারপর ঘুমিয়ে যাওয়ার ভান করে। ওর ভয় মালিহা নিশ্চয়ই দেখেছে ওর বিছানা খালি। এখন দেখলে ওকে নির্ঘাত প্রশ্ন করে বসবে। তখন কি বলবে শৈলী? তার চাইতে ভালো ঘুমের ভান করুক, কালকে দেখা যাবে যা হবে। এখন শৈলী হাসে।
প্রেমে পড়লে কত কিছুই করতে হয়। হায় রে। পরদিন সকাল থেকে হট্টগোলে ভরপুর মেহরানদের পুরো বিল্ডিং। আজ ঢাকার বাইরের সব মেহমানরা একে একে চলে আসছে। তাদের রিসিভ করা, আপ্যায়ন সব কিছুই চলছে জোরসোরে। বাড়ির সবার সাথে শৈলীদের পরিবার ও আতিথেয়তায় ব্যস্ত। মূল অনুষ্ঠান আগামীকাল হলেও আজ ঘরোয়াভাবে ঝুমার জন্য একটা স্বাদের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সাততলার ছাদে। মাগরিবের পর থেকে শুরু হবে প্রোগ্রাম। ঝুমাকে সাজাতে পার্লারের থেকে কিছু মেয়ে এসেছে। মালিহা মাহিরাও তাদের কাছ থেকে হালকা করে সেজে নেবে বলে নিচে গিয়েছে। যাওয়ার আগে কতবার মাহিরা শৈলীকে সাধলো সাজার জন্য। বলল, তুই এই বাড়ির মেছো বউ, তুই সাজবি না কেন? সাজ না ভাবি। হাসতে হাসতে শৈলী উত্তর দেয়, ননদিনী, আমার আজ তোর এই ভাবি ভাবি শুনতে আমার আগামী 6 মাসের কোটা পার হয়ে গেছে। প্রোগ্রামে সবার সামনে বলে বসিস না আবার, নয়তো আন্টি আঙ্কেল মেনে নেয়ার আগেই সব শেষ হয়ে যাবে। আর যেই সাজের কথা বলছিস সেটার মতোই আমি করে নিব, তুই চিন্তা করিস না। মাহিরা মাথা নাড়ায়। হ্যাঁ, তোর অবশ্য মেকআপ অনেক সুন্দর হয়। আচ্ছা, তুই শাড়ি পরে নে, আমি চাই তাহলে। ওকে মাহি, নিপুণের হাতে আমার মাথায় দেয়ার ফুলটা পাঠিয়ে দিস তো। মাহিরা রহস্যময় হাসি দেয়। আচ্ছা, পাঠাচ্ছি। কিছুক্ষণ পরে ঝুমার রুমে বেলি আর গোলাপের গাজরা ভর্তি ঝুড়ি এনে রাখা হয়। সবাই মাথায় আজ ফুল পরবে। যারা হিজাব পরে তারা হাতে পরবে। মাহিরা সাথে সাথেই একটা ফুলের গাজরা নিয়ে বের হয়। আশেপাশে কাউকে খোঁজে। কাঙ্ক্ষিত মানুষকে দেখতে পেয়ে ছুটে যায় তার কাছে। মেজো ভাইয়া। মেহরান ফোনে ক্যাটারারের সাথে কথা বলছিল। কথা শেষ হতেই মাহিরার ডাক পায়। বল। মাহিরা কণ্ঠ খাদে নামিয়ে মেহরানের কাছে আসে। এই ফুলটা একটু শৈলীকে দিয়ে আসতে পারবা? আমরা তো সবাই এখানে সাজছি, শৈলী তোমার রুমে একা সাজছে, আর কাউকে পাচ্ছি না দিয়ে আসার জন্য, তাই তোমাকে বললাম। বোনের মুখের আর চোখের কথা এক হচ্ছে না দেখে মেহরান বাঁকা হাসে। তুমি যাও, আমার আর একটা কাজ আছে। ও সেজেছে। মাহিরা খিলখিলিয়ে হাসে। ভাইয়ের কাণ্ড বুঝতে পেরেছে। মেহরান মুখে এরকম বললেও ওর চোখে কৃতজ্ঞতাবোধ লক্ষ্য করে মাহিরা। বলেই আর দাঁড়ায় না মাহিরা। ওর এখন নিপুণকে খোঁজা লাগবে। এই মেয়ে গেছে কই? শৈলীর শাড়ি পরা শেষ অলমোস্ট। মেকআপ আগেই করেছে, চুলও বাঁধা ডান, শুধু ফুলের অপেক্ষা। গয়নাগুলো পরতে পরতেই দরজায় টোকা পড়ে। শৈলীভাবে নিপুণ এসেছে বলে আওয়াজ দেয়, দরজা খোলা, ভেতরে আয়। রুমের দরজা খোলা। শৈলী আয়না দিয়ে সামনে চায়। নিপুণ আমার শৈলীর হাত থেমে যায় কানের দুলে। মেহরানের স্তব্ধ নয়ন ওকে নিমেষেই লাজে ফেলায়। মেহরান কতক্ষণ দরজাতেই থমকে দাঁড়ায়, অপলক চেয়ে রয় কিছুক্ষণ। তারপর দরজা বন্ধ করে সামনে আসে। শৈলীর মুখোমুখি দাঁড়ায়। দরজা বন্ধের আওয়াজেই শৈলী একটু কেঁপে ওঠে। মেহরানের মাদকময় চাহনি এমনিতেই ওকে দুর্বল করে তোলে। তারপর ওকে পেছনে ঘুরিয়ে দেয় নিস্তব্ধে। গাজরাটা বড় খোপার চারিদিকে আটকে দেয় লাগানো ক্লিপের সহায়তায়। চোখ খিচে বন্ধ করে শৈলী। 2 হাতে মুষ্টি বাঁধে শক্ত করে। ওষ্ঠ শুকিয়ে কাঠ হচ্ছে। হঠাৎ এত তৃষ্ণা কেন পাচ্ছে ওর জানা নেই। প্রচুর গরমও লাগছে হুট করে। কই, এসি তো ঠিকই চলছে এতক্ষণ। তবে ওকে সেটার বাতাস এখন ছুটছে না কেন? শৈলী যে আবার লজ্জা পেয়ে বসেছে বুঝে আলতো হাসে মেহরান। পেছন থেকে কোমরে হালকা করে হাত বাঁধায়। শৈলীর কাঁপুনি তখন স্পষ্ট। এভাবে কাছে আসা প্রথম যে, যেন নারীর এই কাঁপুনি আর এক ধাপ বাড়িয়ে দিতে নিজের থুতনি বসায় শৈলীর নগ্ন কাঁধে। তোমাকে লাজে পড়লে ভীষণ মানায়। চোখ খোলে শৈলী। আয়নায় দুইজনকে একসাথে দেখে স্মিত হাসে। তারপর ভ্রু উঁচিয়ে প্রশ্ন করে, এই জন্য উল্টাপাল্টা সব কথা বলে লজ্জা দেয়, তাই না? খারাপ লোক। মেহরান স্ত্রীর অভিযোগে হেসে ফেলে। আমি কি এমন লজ্জা দিলাম বলো তো? দেন নাই, গুণে শেষ করা যাবে না আপনার কীর্তি। তাই নাকি? আচ্ছা, একটা কথা বলো তো। আপনি কি সব মেসেজে লিখেছেন গতকাল? বলুন তো। কি লিখেছি? আপনি জানেন? হ্যাঁ। শৈলী সরতে চায় বাঁধন থেকে, কিন্তু সেইখানেই কোমরের গিট আরও শক্ত হয়। আয়নায় তাকাতেই দেখে মেহরানের ঠোঁট নড়তে। মাত্র একটা গভীর চুমুতে অথবা একটু কাছে আসাতেই যদি আমার প্রেয়সী এভাবে লজ্জায় গুটিয়ে যায়, তবে সে আমার সম্পূর্ণ ভালোবাসার রূপটা দেখবে কি করে? কি করেই বা সেই অপরাধের সাক্ষী হবে বলো তো?
শৈলী নিচের ঠোঁট কামড়ে ধরে, চোখ খিচে ধরে আবার। ঠিক এই কথাগুলোই লেখা ছিল গতকাল সন্ধ্যার মেসেজে। তখনই লজ্জায় শৈলীর পায়ের পাতা পর্যন্ত সুরসুরি লাগছিল যেন। নিজেকে ঠিকভাবে দাঁড় করাতেও পারছিল না ও। আর এখন তাহলে কি অবস্থা হচ্ছে ওর? যখন সেই হৃদয়ে ঝড় তোলা কথাগুলোই ওকে শুনতে হচ্ছে সরাসরি অর্ধাঙ্গের ওষ্ঠ হতে নিংড়ানো শব্দমালায়। শৈলীর মরে যেতে ইচ্ছে করছে, বিলুপ্ত হয়ে যেতে ইচ্ছে করছে পৃথিবীর বুক থেকে। মেহরান পেছন থেকে ছোট্ট করে হাসে। নিজের আদরে মানবীর রক্তলাল মুখটা সরাসরি দেখার লোভ সামলাতে না পেরেই যেন শৈলীকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। অক্ষিমোদা শৈলী যেন পুতুল বনে গেছে, আর মেহরানের হাতে ওকে নাড়ানোর চাবে। মেহরান যেই দিকেই ঘোরাচ্ছে সেই দিকেই যাচ্ছে ও। শৈলীর চেহারা মেহরানের সামনে আসতে ওর হৃদয় থমকে যায়। তখন শৈলীও চোখ খোলে। ডাগো রাখি মায়াবী মুখশ্রীর মাঝে লেপ্টে যাওয়া লাল বর্ণ দেখে ভেতর থেকে কিছু একটা অনুভব হয় মেহরানের, হঠাৎ ভয়ঙ্কর কিছুর অনুভূতি। পরিবেশ, পরিস্থিতি, নিজেদের মাঝের বন্ধন সব মিলিয়ে যেন ওকে এক অজানা আবেগ ঘিরে ধরে। এতক্ষণের মুখে বলা দুষ্টুমিটা এখন ধাক্কাচ্ছে বাস্তবতায় পরিণত হতে। বারবার যেন এক ঝড় মাথা উঁচিয়ে ভাসিয়ে দিতে যাচ্ছে ওদেরকে ভালোবাসার সমুদ্রে। সেই ঝড়কে ঠেকানো সম্ভব হচ্ছে না এই মুহূর্তে মেহরানের পক্ষে। শৈলীও যেন বোঝে এই মুহূর্তের তরঙ্গটাকে। মেহরানের দৃষ্টি তাকে সেই স্পষ্টই বুঝিয়ে দিচ্ছে। গত রাতের মতন আবার যেন তাল হারিয়ে ফেলার ভয়ে খামচে ধরে ও মেহরানের পাঞ্জাবি। মেহরানের চোখ যায় শৈলীর হাতের ওপর। সেখান থেকে সরাসরি তাকায় ওর নোয়ানো চোখের পাতায়, তারপর গোলাপি ওষ্ঠে, তা থেকে নিচে নামে শুভ্র গলার ভাঁজে। পরপর ঠোঁটো আগায় সেই দিকে। চোখ বুজে আসে ধীরে ধীরে। এক হাতের কোমরের বন্ধন হয়ে ওঠে আরও দৃঢ়। আরেক হাত আপনিতেই উঠে আসে শৈলীর আঁচলের কাছে। হঠাৎই মেহরান থেমে যায়। এতক্ষণের বোঝা চোখ খুলে যায় হুট করে। আঁচলে ভর করা হাতটা নামিয়ে ফেলে। কোমরের বাঁধনটাও করে শিথিল। হঠাৎই আবহাওয়ার পরিবর্তন শৈলীর দেহ বোঝে। নয়ন যুগল তুলে তাকায় ওপরে। মেহরান স্মিত হাসিতে ভরা মুখটার পানে চায়। শুনে মেহরানের খাদে নামা কণ্ঠ, আমাদের মাঝে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এরকম হুটহাট করে হোক আমি চাই না, অনেক যত্নে সেগুলো সাজাতে চাই। তবে এরকম ভীষণ ভীষণ সুন্দর হয়ে আমার সামনে আসলে আমি এবার কোনো মতেই কন্ট্রোল করতে পারবো না নিজেকে। তাই সাবধান শৈলী, একদম সাবধান। রাতের পরিবেশে বেশ জমকালোভাবে সাজানো হয়েছে 7 তলার ছাদটা। হাসান পরিবারের এটাই একটা বৈশিষ্ট্য। তারা ছোট আকারে কখনোই কিছু করতে পারে না। এই না বললো স্বাদের অনুষ্ঠানটা ছোট করে শুধু বাড়ির মেয়েরা মিলে পালন করবে। এখন সেই অনুষ্ঠানের মেহমান প্রায় 200 জন। তাও তো শুধু মেয়েদের জন্য ছাদের অ্যারেঞ্জমেন্ট। ছেলেদের জন্য আলাদাভাবে নিচে পুলের পাশে খাবার দাবারের আয়োজন করা হয়েছে। তুরিন সন্ধ্যাবেলায় এসে হাজির হয়েছে এই বাসায়। সব মেয়েদের আজ বেবি পিঙ্ক অথবা পেস্টাল পিঙ্কের ওপর শাড়ি পরতে বলা হয়েছে। সেই অনুযায়ী তুরিন হালকা গোলাপি একটা জামদানি শাড়ি পরেছে। পার্লের হালকা জুয়েলারি আর এলিগেন্ট একটা মেকআপে ভীষণ নজর কাড়া লাগছে ওকে। এবং এটার ব্যাপারে সে অবগত থাকবেই বা না কেন। অনেক ভেবেচিন্তে সে আজ সেজেছে। এত পরিপাটি করে নিজেকে এখানে নিয়ে এসেছে। সাথে এনেছে বুক ভরা সাহস মেহরানের সাথে কথা শুরু করার। কি বিষয়ে কথা বলবে তাও ঠিক করে ফেলেছে। অনেক ডায়লগ বাসায় আয়নার সামনেও প্র্যাকটিস করেছে। এখন শুধু বাকি সেটা ইমপ্লিমেন্ট করা। ঝুমার রুমে মেয়েরা সাজছে শুনে তুরিন ওইখানেই সরাসরি উঠে যায়। ওকে দেখেই সবাই কম বেশি প্রশংসায় পঞ্চমুখ হয়, কিন্তু তুরিনের কৌতূহল থাকে অন্য কোথাও এবং সেটা নিয়ে সে উদ্বিগ্ন বোধ করে। মালিহার পাশে গিয়ে ভ্রু কুঁচকে প্রশ্ন করে ও, এই তোদের ওই পড়শি কইরে, শৈলী না কি যেন নাম? মালিহা এক পলক তাকায়। শৈলীকে তো দেখি নাই আমি, দাঁড়া। বলেই নিজের ছোট বোনের দিকে তাকায় ও। এই মাহি, শৈলী কইরে? ও সাজবে না? ও সেজে ফেলেছে আপু, মেজো ভাইয়ার রুমেই সেজে নিচ্ছে। মেজো ভাইয়ার রুম শুনেই আঁতকে উঠে তুরিন। এখানে মেজো ভাইয়া যে কে সেটা ওর খুব ভালোভাবেই জানা। মালিহাকে ভীষণভাবে ঝাঁকায়ও। হতভম্ব মালিহা বিরক্তি নিয়ে তাকায়। কি হয়েছে তোর? এমন ঝাঁকাচ্ছিস কেন? ওই মেয়ে তোর ভাইয়ার রুমে কি করে? ওখানে কেন সাজতেছে ও? বিরক্তিতে দীর্ঘশ্বাস ফেলে মালিহা। তুরিন, আমরা সবাই ওখানেই রাতে শুচ্ছি। শৈলীদের রুমগুলো তো আমাদের আত্মীয়রা দখল করে রেখেছে, তাই
ও ভাইয়ার ওখানে সাজছে। আর কই যাবে? তুই এত হাইপার হচ্ছিস কেন? মনে হচ্ছে যেন ভাইয়াও শৈলীর সাথে ওই রুমেই আছে, আর দুজন মিলে একে অপরের কাছে প্রেম নিবেদন করছে। হায়। তুরিন চুপ মেরে যায়। বান্ধবীর এইসব মন ভোলানো কথায়ও গলার মানুষ না। ওই শৈলী নামক মেয়ের হাবভাব তুরিনের একদম ভালো লাগেনি আগেও। তার চাইতেও বড় সমস্যা খোদ মেহরান। পুরুষ মন, কখন যে কার কি ভালো লেগে যায় বোঝা মুশকিল। ঘটনা ওর হাত থেকে পুরোপুরি পিছলানোর আগে কিছু একটা করতে হবে তুরিনকে। হঠাৎ তুরিন তৎপর হয়। এই মালিহা, তোর মেজো ভাই কই রে? হবে কোথাও, আমি কি জানি। দেখিসনি তুই? আরে আজ সব খাবারের দায়িত্ব ভাইয়ার হাতে। সে চরম বিজি, কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা ধরা মুশকিল। তুরিন একটু থামে, তারপর উঠে দাঁড়ায়। মালিহার চোখকে অনুসরণ করে ওপরে তাকায়। তুই কই যাচ্ছিস? আসতেছি, তুই সাজতে থাক। এই বলে হন্তদন্ত হয়ে বের হয় তুরিন রুম থেকে। মেহরান আস্তে ধীরে শৈলীর কোমর ছেড়ে পেছনে আসে। ভয়ানক লজ্জায় ডোবা শৈলীর হিতাহিত জ্ঞান হারানোর জোগাড় তখন। মেহরানের থেকে আলগা হতেই যেন নিজের ভারসাম্য ঠিক রাখা দায় হয়ে যায় ওর। হবে নাই বা কেন? লোকটা যে হাড়ে হাড়ে দুষ্টু। এই মুহূর্তের সাক্ষী যে হবে, সে কিভাবে মেলাবে এই মানুষটাকে ভার্সিটির গুরুগম্ভীর মেহরান স্যারের সাথে? কিছু করবে না, নিজেকে সামলেছে এবার। কত কিছু না বলল, তাও তো ছাড়েনি শৈলীকে। ঠোঁটের রং মনে হয় না শুধু লেগে আছে আর নিজ জায়গায়। শৈলী শিওর সেটা ছড়িয়েছে আশেপাশে। এতটা অধৈর্য মানুষ হয়? এখন আসলেই শৈলী চিন্তায় পড়ে গেছে। শুধু এই চুমুগুলোতেই যদি ওর এরকম বেহাল অবস্থা করে এই মানুষটা, তাহলে সামনে কি হবে শৈলীর? মেহরান নিজের ওষ্ঠে আঙুল দিয়ে মুছতে মুছতেই স্ত্রীর অভিব্যক্তি দেখে বাঁকা হাসে। হঠাৎ একটা ফোন আসাতেই সেই মধুর মুহূর্তটা ভাঙতে হয়েছে ওকে। সেই ফোন এখনও বাজছে। মেহরান আর কোনো কথা বলে না, সোজা ফোনটা রিসিভ করে রুম থেকে বের হয়ে গেল। ও যেতেই শৈলী কপট রাগ নিয়ে আয়নায় নিজেকে আবার দেখে। ঠিক যা ভেবেছিল তাই। টিস্যু দিয়ে আলতো হাতে ঠোঁটের চারিপাশ মুছতে মুছতে বকা দিল মেহরানকে। অসভ্য মানব। মেহরান রুম থেকে বের হয়েই 7 তলার ছাদের দিকে যায়। ও ওঠার কিছুক্ষণের মধ্যেই তুরিন আসে 6 তলায়। আর 5-7 সেকেন্ড আগে আসলেই মেহরানকে এখান থেকে বের হতে দেখতে পেত। ছাদে এসে আশেপাশে প্রথমে চোখ বোলায়। একপাশে কিছু লোক চেয়ার টেবিল লাগানোর কাজে ব্যস্ত। তুরিন ছাদ থেকে বের হয়ে মেহরানের রুমের দরজায় টোকা দেয়। শৈলী লিপস্টিক মাত্রই হাতে নিয়েছে। এ সময় টোকা শুনে কপাল কুচকায়ও। এখন কে আসলো? উনি নাকি? না, উনি তো মাত্রই গেলেন। ফিরলে দরজায় টোকা দেবেন না, জানেনই তো দরজা খোলা। তাহলে শৈলী আগ বাড়িয়ে দরজার কাছে যায়। নব মোচড় দিয়ে খুলে তুরিনকে দেখে প্রথমে অবাক হয়, তারপর হেসে দেয়। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? তুরিন একবার আপাতমস্তক শৈলীকে দেখে নেয়। খুবই সিম্পল হালকা গোলাপির মাঝে সিল্ক কাতান শাড়ি পরেছে মেয়েটা। ছোটোখাটো সেলফ প্রিন্টের কারুকাজ শাড়িতে খোপার গাজরা, চোখের কাজল, গহনা সব মিলিয়ে এমনিতেই সুন্দরী এই মেয়েটাকে মারাত্মক আকারে আকর্ষণীয় লাগছে। তুরিন বোঝেই না কখন ঈর্ষার জ্বালা ওকে ঘিরে ধরল। শৈলী একটু অবাক হয় তুরিন কথা বলছে না দেখে। ও আবার আওয়াজ দেয়, আপু। তুরিনের চিন্তার সুতো কাটে। তুমি এখানে একা আছো? জি আপু, আপনি কাউকে চাচ্ছিলেন? ভেতরে আসুন না। তুরিনের ভেতরে জ্বালা ধরে। এমনভাবে অফার করছে মেয়েটা যেন রুমটা ওর নিজের। অসহ্য। তবে মুখে তেমন কোনো বিরক্তি দেখালো না। না মানে মালিহা কোথায়? আপুরা সবাই নিচে ঝুমা ভাবির রুমে সাজছে। তুমি একা এখানে সাজছো? জি জি আপু। তুরিন গভীরভাবে শৈলীর মুখের দিকে তাকায়। তোমার লিপস্টিক ঠিকভাবে লাগিয়েওনি, ছড়িয়ে গেছে ঠোঁটের পাশে। সাথে সাথে ঠোঁটে হাত চলে যায় শৈলীর। লজ্জায় চোখ নামিয়ে ফেলে। তুরিন সেটা দেখে মুখ বাঁকায়। এই মেয়ের ঢং দেখার সময় নাই এখন। তুরিন আর দাঁড়ায় না, ওপরের দিকে পা বাড়ায়। নিচে পুরো বাসা খুঁজে এসেছে, মেহরানকে পায়নি। এখানেও নেই, তাহলে নিশ্চয়ই ছাদেই হবে। এখনই মানুষের সমাগম কম, মেহরানের সাথে কথা বলা যাবে। শৈলী তুরিনকে ওপরে যেতে দেখে অবাক হয়। আপু, মালিহা আপুরা নিচে। কে শুনে কার কথা? তুরিন তখন বহু দূর। ছাদের ডেকোরেশনের দায়িত্ব মেহরাবের ঘাড়ে পড়েছে। বাসায় অনেক সদস্য থাকলে এটা একটা বড় সুবিধা।
কাজ ভাগ করে দেওয়া যায়। মেহরাবই তখন ফোন দিয়েছিল মেহরানকে একটা কাজের পরামর্শের জন্য। তখন দুই ভাই মিলে সেটাই ঠিক করছে ডেকোরেটার্সদের সাথে। এরই মাঝে সেখানে প্রকট হয় তুরিন। মেহরানকে এখানে পেয়ে স্বস্তি ফিরে ওর। ছাদে কাজ হচ্ছে দেখে এখনো মেহমানরা ওঠেনি। তুরিনের প্রথমে একটু অস্বস্তি লাগছিল, কিন্তু এই মুহূর্তে না আগালে আর আগানো যাবে না। তুরিন সামনে আগায়। মেহরানের পাশে মেহরাবকে দেখে খুশি হয়। মেহরাবের সাথে খাতির আছে ওর, এই সুযোগে কথা শুরু করা যাবে। সেই চিন্তার ভিত্তিতেই দুই ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ায় ও। মেহরাব প্রথমে তাকায়। আসসালামু আলাইকুম তুরিন আপু, কেমন আছো? তুরিন চকচকে দাঁতে মুক্তার মতো হাসি ছড়ায়। অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো মেহরার? এই তো ভালো। তুরিন এবার চোখ তোলে তার কাঙ্ক্ষিত পুরুষের দিকে। এক হাতে চুলের গোছা কানের পেছনে ঠেলে মুখ খোলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মেহরান ফোনে চোখ টিকিয়ে কিছু দেখছিল। ওকেই যে প্রশ্নটা করা হয়েছে সেটা বুঝে দৃষ্টি তোলে ও। জি, আপনি ভালো? মেহরান আবার ভাবলেশহীন দৃষ্টিতে মোবাইলের দিকে তাকায়, কিন্তু তুরিনের যা হাল হবার তা তো হয়েই গিয়েছে। গলে গলে পড়ে যাওয়ার অবস্থা ওর। নিজেকে সামলাতে রীতিমতো যুদ্ধ করতে হলো ওকে। শেষে এই যুদ্ধে সফলতা লাভ করে কথা আগানোর চেষ্টা করলো। আসলে আপনার সাথে একটু কথা ছিল। মেহরান মোবাইলের দিকে তাকিয়ে ভ্রু কুচকায়, তারপর পাশে চায়। আমার সঙ্গে বলুন। আমার মাস্টার্স আগামী বছর শেষ হবে। এরপর এমফিল করার ইচ্ছা রাখি। অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে চাচ্ছি। যেহেতু আপনার অভিজ্ঞতা আছে, তাই আসলে একটু পরামর্শ চাচ্ছিলাম। ও আচ্ছা, আপনার কি সাবজেক্ট? ইকোনমিক্স। মালিহার সাথেই আছি। কোন সিটিকে তারিখ হতে আছেন? আপনি কোথায় ছিলেন? মেলবোর্নে। আমিও সেখানেই যেতে চাই। মেহরানের কপালে ভাঁজ হয়। তুরিন পরক্ষণেই বোঝে ও কি বোকামি করেছে। মেলবোর্নের আমার আত্মীয় আছে তো, তাই ওখানে গেলে আমার জন্য ভালো হয়। তাহলে মেলবোর্ন ইউনিভার্সিটিতে ট্রাই করতে পারেন। তবে সেই ক্ষেত্রে আপনার মাস্টার্সের রেজাল্ট লাগবে। আপনাকে আগামী 2 বছর ট্রাই করতে হবে। জি, সেটা আমি জানি। তাও প্রিপারেশন নিব কিভাবে, তাই আপনার সাথে আলোচনা করতাম। আজ তো আপনি ভীষণ বিজি, এখন আপনাকে ডিস্টার্ব করা মোটেই ঠিক হবে না। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার নাম্বারটা রাখতে পারি? পরে যোগাযোগ করে গল্প আলোচনা করে নিব। ঠিক আছে। অতি উৎসাহে তুরিনের মনে হচ্ছে উড়ে যেতে। তবে নিজের মনের পেখমগুলোকে এখন বন্দি করে আগে মেহরানের ফোন নাম্বার নিতে তৎপর হলো। এত সহজে পেয়ে যাবে বোঝেনিও। নাম্বারটা মালিহার থেকেও নিতে পারত, কিন্তু এখন যে নাম্বারের সাথে আর একটা জিনিস পাচ্ছে, মেহরানের অনুমতি ওকে ফোন দেওয়ার। তুরিন এই অনুমতিকে কাজে লাগাবে, খুব ভালো করে কাজে লাগাবে। সবে তো দরজায় কড়া নেড়েছে। মেহরানের মনের ঘরে অতি শীঘ্রই ও পা রাখবে। এখনের এই গোমরা গম্ভীর পুরুষালী মুখে তখন হাসি ফুটবে শুধু তুরিনকে দেখে। মেহরান নাম্বারটা দিয়ে এক্সকিউজ মি বলে ওইখান থেকে সরে আসলো। ক্যাটারার খাবার এখনো ওপরে ওঠায়নি কেন তাই দেখতে হবে। সন্ধ্যার শেষ প্রান্তে শুরু হলো অনুষ্ঠান। কিছুক্ষণ আগেও খালি থাকা ছাদটা আস্তে আস্তে ভরে গেল মানুষের কলরবে। সাউন্ড সিস্টেমের আওয়াজেও সাড়া পাচ্ছে খুশির আমেজ। একপাশে ফুচকা আর হাওয়াই মিঠাইয়ের স্টল বসেছে। আপাতত সেইখানেই ঢল পড়েছে অতিথিদের। শৈলী নিজের সাজ পুরো করে নেমে এসেছে মেহরানদের বাসায়। কিছুক্ষণ আগেই মাহিরার ফোন এসেছিল। হ্যালো ভাবি। মাহিরা দুষ্টুমি ভরা কণ্ঠে ওকে টেনে টেনে ভাবি ডাকায় শৈলীর লজ্জা বাড়ে। মাহি দুষ্টুমি বন্ধ কর। কেন? উপস, তোদের পার্সোনাল টাইমে ব্যাঘাত ঘটালাম নাকি? ভাইয়া কি এখনো রুমে? তোকে আমি পেয়ে নি মাহি, তারপর বার করছি তোর ফাজলামো। বেশি বার বেড়েছিস তুই। আমি আবার কি করলাম? আমি নিপুণের হাতে ফুল পাঠাতে বলেছিলাম, তুই ইচ্ছা করে তোর ভাইকে পাঠিয়েছিস তাই না? ওপাশ থেকে খিলখিলিয়ে হাসির আওয়াজ শুনতে পাওয়া যায়। মাহিরা নিজের হাসির দমকের মাঝে কথা বলে। তুই যেভাবে কথা বলছিস আর রাগ দেখাচ্ছিস তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে তোর আর ভাইয়ার মাঝে কিছু হয়েছে। বল না দোস্ত প্লিজ। শৈলীর ব্লাশন দেওয়া গোলাপি গালে পড়ে লালে রাঙা আর এক প্রলেপ। ঘাড়ের লোম আপনিতেই সুরসুরিয়ে ওঠে। মাহি সিরিয়াসলি এখন আমি তোর মুখের ওপর ফোন কাটবো।
এই তো বের হচ্ছি রুম থেকে। আচ্ছা আচ্ছা মেরিমা, এখন তোকে ছাড় দিলাম। এবার বল কই তুই? সোজা নিচে আয়, কিছুক্ষণের মাঝেই ভাবিকে নিয়ে আমরা উপরে উঠবো। আমি, তুই, ইতি আপু আর বিথি ধরবো না, মালিয়া আপু ধরবে ভাবিকে। শৈলী ইতস্তত বোধ করে। মাহিরা কেন ওকে নিচে ডাকছে ও ভালোভাবেই বুঝতে পারছে। মাহি, আমি আর নিচে এসে কি করব? তোরা নিয়ে আয় না ভাবিকে উপরে। না শৈলী, তোকে আসতে হবে। ঘরের মেয়েদের সাথে সাথে ঘরের বউদেরও এটা করার সমান অধিকার দায়িত্ব দুটোই রয়েছে। নিজেকে এই ঘরের বউ যত তাড়াতাড়ি মানতে পারবি তোর জন্য ততই সহজ হবে সব। এখন জলদি আয়, আমরা প্রায় রেডি। মাহিরার গম্ভীর কথাগুলো প্রবল যুক্তি খুঁজে পায় শৈলী, তাই আর সময় নষ্ট না করে রুম থেকে বের হয়ে দরজা লক করে নিচে নামে। ঝুমাকে আজ পুতুলের মতো সাজানো হয়েছে। ওই যে মাটির পুতুলকে লাল শাড়ি আর সোনার গয়না পরানো হতো না, সেই রকম পুতুল। মাহিব নানান বাহানায় বেশ কয়েকবার উকিঝুঁকি দিয়ে গেছে রুমে। বউকে দেখার তর্স হয় না কোনোভাবে। এই জন্যই যখন ঝুমাকে নিয়ে মেয়েরা রুম থেকে বের হয়, মাহিবকে সবার প্রথমেই দরজার সামনে পাওয়া যায়। উপস্থিত সবার এই কাণ্ড দেখে সেই কি হাসি। ছোট খালা আর ছোট ফুপু তো দুষ্টুমির ছলে মাহিবের কান ধরেই বসলেন। কী রে মাহিব, বাসায় এত মেহমান উপস্থিত আর তাদেরকে না দেখে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে কি দেখিস? আর বইল না আসিয়া, আমাদের পরিবারের ছেলেগুলো সব এক কথায় বউ পাগল। বউ ছাড়া এরা কিছুই বোঝে না। ছোট ফুফুর কথায় হো হো করে হেসে দেয় সবাই। মাহিরা শৈলীকে পাশ দিয়ে কনুই দিয়ে গুতা মারে, চোখের ইশারায় বোঝায় ফুফুর কথাটাকে আমলে আনতে। শৈলী হেসে দেয় লাজুক হাসি। ঠিক তখনই ওর ফোনে মেসেজ টোন বেজে ওঠে। শৈলী মোবাইলের লক খুলতেই মেহরানের নাম ভেসে ওঠে। শুনলে তো আমার ফুপুর কথা? আমাদের বাড়ির ছেলেগুলো বউ পাগল। এখন এই পাগলের অত্যাচার সহ্য করতে হবে তোমাকে সারা জীবন। শৈলী মেসেজটা পড়ে মুখ তোলে। মাহিবের পাশেই বুকে হাত গোজা মেহরানকে সরাসরি ওর দিকে তাকিয়ে থাকতে দেখে হেসে চোখ নামায়। দুষ্টুমি ভরা সেই চাহনিতে দৃষ্টি নিবদ্ধ করার সাহস নেই ওর, তাও আবার এত মানুষের সামনে। অসম্ভব। সবার হাসাহাসির মাঝেও একটি মুখশ্রীতে অমাবস্যার রাত ভর করেছে, সেটা কেউ দেখল না। ঝুমাকে ওপরে নিয়ে যাওয়া হবে বলে তুরিন নিচে নেমেছিল। ওর মুখ তৎক্ষণাৎ কালো হয় যখন শৈলীকে মালিহাদের সাথে ঝুমাকে ছায়া দিয়ে নিয়ে যাওয়ার ওড়না ধরতে দেখে। রাগের সাথে অসম্ভব অবাক হয়ও। মালিহাদের তো কাজিনের কমতি নেই, তাহলে এই বাইরের মেয়েকে কেন এই বিশেষ অধিকার দেওয়া হলো? ওই যে মালিহার খালাতো বোনটা গোমরা মুখে দাঁড়ানো, কি যেন নাম? হ্যাঁ, ঐশ্বর্য। ওকেও তো নিতে পারত। এর মাঝেই ফুপুদের কৌতুকের জন্য সবাই হেসে ওঠে। তুরিন তখনও দাঁড়ানো দরজার সামনে। এখান থেকে মেহরানকেও স্পষ্ট দেখা যাচ্ছে। তুরিন খেয়াল করলো মেহরানকে মোবাইল বের করতে। কিছু একটা টাইপ করে আবার রেখে দিল পকেটে। হাত গুজল বুকে। চোখে মুখে স্পষ্ট হাসি, তবে তার আলাদা এক ভাষা আছে। তুরিন সেই বিশেষ দৃষ্টি অনুসরণ করে শৈলীর দিকে চোখ আটকায় ওর। মেয়েটা নিজের মোবাইলে কিছু একটা পড়ছে আর হাসছে। তুরিনের বুক ধক করে ওঠে। ওর মস্তিষ্কে ধারণাটা বাজতেই হৃদস্পন্দন থমকে যাওয়ার জোগাড় হয়। মেহরান কি শৈলীকে মেসেজ পাঠালো? সেটাই পড়ছে নাকি অন্য কিছু? তুরিন গভীরভাবে তাকায় শৈলীর দিকে। ওর বুক নেমে যায় ভেতরের দিকে যখনও শৈলীর দৃষ্টি তুলতে দেখে মেহরানের পানে। দুজনের চোখের না বলা স্পষ্ট অনুভূতির ভাষা নিমেষেই স্বচ্ছ হয় তুরিনের কাছে। সাথে সাথেই যেন পৃথিবীটা ঘুরে ওঠে ওর সামনে। ইয়া খোদা, মেহরান আর শৈলীর মাঝে কোনো সম্পর্ক হয়ে গেছে। মানুষ এক অদ্ভুত জীব। যেই জিনিসটা সে কোনোভাবেই তার জীবনে চায় না, তাই নিয়েই সবচেয়ে বেশি ভাবে। আবার যে ঘটনা সে চায় না তার জীবনে ঘটুক, সেটার আজ সবার আগে সেই পায়। তুরিনের অবস্থাও আজ এর থেকে ব্যতিক্রম না। ওর হঠাৎ কেন এটাই মনে হলো মেহরানের শৈলীর মাঝে সম্পর্ক হয়ে গেছে, ও জানে না। তবে মনের কুডাকাটা থামছেই না কোনোভাবে। কি করবে ও এখন? কি করা উচিত? এসবের মাঝেই ঝুমাকে ওপরে নেওয়ার তোড়জোড় শুরু হলো। সব মেয়েরা একত্রে উঠল ছাদে। তরিনের প্রবল আপত্তির মাঝেও মালিহা টেনে ওকে ওপরে নিয়ে আসলো। ঝুমাকে বরণ করে নেওয়ার পরপরই অনুষ্ঠান শুরু করতে বলা হলো। অনেক নাচ গানের এবং বিভিন্ন ইভেন্টসের মাধ্যমে প্রোগ্রামটা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। শৈলী ভীষণ মজা করেছে সবার সাথে। মাহিরার ফোনে বলা কথাগুলো আমলে নেওয়ার পর থেকে নিজ দায়িত্বেই এগিয়েছে। জানাজানি আজ হয়নি, কাল হবে।
তাই বলে ও এই বাড়ির বউ, এই সত্যটা তো আর ঝুলে থাকবে না, এবং না ঝুলে থাকবে ওর দায়িত্ব। একসময় মেয়েদের প্রোগ্রাম শেষ হয়, কথা ছিল এখানেই মেয়েরা খেয়ে নেবে, ছেলেদের খাবারের অ্যারেঞ্জমেন্টস নিচে হবে, কিন্তু শেষে আর তা হলো না। 2 ফ্লোর জুড়েই নারী পুরুষরা নিজ নিজ সুবিধা অনুযায়ী ছড়িয়ে পড়ল। শৈলী আর মাহিরা একপাশে দাঁড়িয়ে নিজেদের গল্পে মশগুল। ভাবির স্বাদটা সুন্দরভাবে হলো, তাই না রে মাহি? এত মজা হবে আগে জানতেই পারি না। তোর সময়ও আমরা আরো মজা করবো, দেখিস ইনশাল্লাহ। শৈলীর কথাটা বুঝতে 2-3 সেকেন্ড লাগে, বোঝার সাথে সাথেই মাহিরার পিঠে একটা চাপড় মারেও। তোর পাখনা কালকে থেকে গজাইছে দেখছি। ডাকবো তোর ভাইকে, বলি তুই কি শুরু করছিস? মাহিরা বেখেয়ালি হাসি দেয়। তোর ভাইয়া তাই না? কেন এখন স্যার সম্বন্ধটা কই গেল? আর শোন, ভাইয়াকে ডেকে এগুলো জানালে ভাইয়া রাগ তো হবেই না, বরং আরো বেশি খুশি হবে। দেখবি আমি ঠিকই বলছি কি না। ডাকবো ভাইয়াকে? শৈলী তাড়াতাড়ি থামায়, ও জানে মাহি একদম ঠিক বলেছে। ওই দুষ্টু লোকটা এখন এইসব শুনলে ভীষণ লজ্জায় ফেলবে ওকে, এখানেও মাহিরার সামনে। আবার একা পেলে তো কথাই নেই। হঠাৎ ওদের মাঝেই তৃতীয় একজনের উপস্থিতি অনুভব করে দুইজনেই তাকায়। ছেলেটাকে শৈলী না চিনতে পারলেও মাহিরা হেসে দেয় তৎক্ষণাৎ। আরে আবিদ ভাইয়া, কি খবর, কেমন আছো? আদিপ নামক মানুষটা শৈলীর দিকে ক্ষণিক চোখ রেখে আবার মাহিরার দিকে চায়, হেসে উত্তর দেয়, এই তো মাহি, ভালো আছে। তোমার কি অবস্থা? বাসায় আসো না একদম? ভাইয়া ভার্সিটির ক্লাস করতে করতে সব কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছি না। এই সময়টা আসলেই টাফ চাই। এইবার আদিপ সরাসরি তাকায় শৈলীর দিকে। মাহিরা তখন ওকে পরিচয় করায়। ভাইয়া এটা আমার বান্ধবী শৈলী, আর শৈলী এটা আমার কাজিন আবিদ ভাইয়া, ডেসি খালার ছেলে। শৈলী স্মিত হাসি দিয়ে সালাম জানায়। আদিপও নেয় সেই উত্তর। আপনি মাহিরার সাথে পড়াশোনা করছেন? জি। একই সাবজেক্ট? না, আমি সিএসসি নিয়ে পড়ছি। ওহ, তাহলে তো মিরান ভাইয়া। জি, উনি আমাদের ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি। ও আচ্ছা। হঠাৎ শৈলীর চোখ যায় সামনে। মেহরানকে এ পথে আসতে দেখে মুখ নামায়। মেহরান এসে আদিবের পাশে দাঁড়াতেই আদিব হাসি দেয়। আরে মিরান ভাই যে, আপনাকে নিয়েই কথা হচ্ছিল, ওনার সাথে আপনার ব্যাপারে কথা হচ্ছিল। মেহরান সরাসরি তাকায় শৈলীর দিকে। ভালো কথা নিশ্চয়ই। আদিব শৈলীকে দেখায়। আপনি ওনার ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি, এটাই বলছিলেন তিনি। ফ্যাকাল্টি? ও যাই হোক, ডিনার সার্ভ হয়ে গেছে। মাহি, সবাইকে খেতে আসার জন্য বল। এটা বলে শেষবার শৈলীকে দেখে মেহরান চলে গেল। শৈলীর যেন তখন জানে পানি আসলো। উফ, লোকটার চাহনি ওকে বারবার খুন করে। আফিয়ার ফুফাতো বোন ডেইজি থাকেন উত্তরায়। 2 ছেলে 1 মেয়ে নিয়ে ভরপুর সংসার তার। বড় ছেলে আদিব একটা মাল্টিন্যাশনাল ব্যাংকে কর্মরত। চুপচাপ রিজার্ভ থাকা এই ছেলেটাকে নিয়ে তার হয়েছে ভীষণ বিপদ। কোনো মেয়েই এই ছেলের পছন্দ হয় না। এদিকে বিয়ের বয়স যায়, কিন্তু ছেলের কোনো হেলদোল নেই। এটা বড় একটা জ্বালা না? কিন্তু আজ একটা বিস্ময়কর ঘটনা ঘটেছে। প্রতিবারের মতন আজও ডেইজি আদিবকে বলে এসেছিল, যেহেতু তার পছন্দ করা কোনো মেয়েই আদিবের পছন্দ হচ্ছে না, তাই অনুষ্ঠানে আজ অনেক মেয়েই আসবে। তাদের মাঝ থেকে কোনো মেয়েকে একটুও ভালো লাগলে ওনাকে জানাতে, অন্তত কথা তো শুরু করা যাবে। প্রতিবারই বলেন, প্রতিবারই নিরাশ হন, শুধু এইবার ছাড়া। খাবারের জন্য সবার ডাকাডাকি শুনে ডেইজি উঠে এসেছিলেন নিজের আসন থেকে। হাঁটতে হাঁটতে ওনার চোখ যায় নিজের ছেলের ওপর। এক অবিশ্বাস্য চিত্র তার চোখে আটকায়। আদিব 2টা মেয়ের সাথে গল্প করছে। একটা তো মাহিরা, চেনাই যাচ্ছে। আর একটা মেয়েকে, আর আদিব সেই মেয়েটার সাথে কথা বলছে সরাসরি। এটাও সম্ভব, তাও এত হেসে এসে। তখনই সেখানে মেহরান আসায় ডেইজি আর আদিবকে দেখতে পান না। তবে মনে রাখেন বিষয়টা, প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় 11টা বেজে গেছে। ঢাকার ভেতরেই যারা দূরের আত্মীয় তারা ইতিমধ্যেই প্রস্থান করেছেন। মালিহা পড়েছে এক বিশাল প্যারায়। 2টা একদমই পৃথক পথ সামলাতে হয়েছে ওকে। এইদিকে যেখানে পরিবারের সকলের সাথে হেসে খেলে মজা করে সময়টা পার করেছে, সেইখানেই তুরিরের অত্যাধিক মন খারাপটাকে সামলাতে হয়েছে। মেয়েটা হঠাৎ এত কষ্ট কেন পেল তা মালিহা বুঝতে পারছে না। জিজ্ঞেস করেও ছিল, কিন্তু তুরিন এখন বলতে নারাজ। বলেছে রাতে ফোনে সব জানাবে।
মেয়েটা রাতের ডিনার করেনি, না খেয়ে চলে গিয়েছে অনুষ্ঠানের মাঝপথে। মালিহার বুঝতে অসুবিধা হয়নি যে মেহরানকে ঘিরে কিছু একটা ঘটেছে। দীর্ঘশ্বাস ফেলল। তুরিনের জন্য খুব মায়া হলো। তখনই ফোন বাজায়, মালিহার মনোযোগ ছোটে। রায়হানের কল দেখে মুখে হাসি ফোটে। আজ বিকালেই দুইজনের মিটমাট হয়েছে। মালিহাই ফোন দিয়ে সমস্যা ঠিক করেছে। তারপর থেকে রায়হানের গদগদ ভালোবাসার শিকার হচ্ছে সে। ওদিকে মালিহা যেখানে ভালোবাসার ঢেউয়ে ভাসছে, সেখানে মাহিরাও নিজের প্রেম সাগরের নৌকায় বিরাজমান। বৈঠা হাতে তন্ময় নামক মাঝি ওর পাশেই দাঁড়ানো। আশেপাশে আত্মীয়দের ভিড়ে খুব একটা জমিয়ে গল্প করতে পারছে না দুইজন, তবে চোখে চোখেই প্রেম নিবেদন হচ্ছে নিরন্তর। ঠিক সেই সময় শৈলীকে সামনে দিয়ে যেতে দেখে মাহিরা ডাক দেয়। নিজেরা তন্ময়ের ব্যাপারে শৈলীকে যদিও অনেক আগেই জানিয়েছিল মাহিরা, কিন্তু শৈলীকে তন্ময়ের সাথে ব্যক্তিগতভাবে কখনো পরিচয় করানো হয়নি। শৈলী মাহিরার ডাকে সাড়া দিয়ে কাছে আসে। ঠোঁটে সুন্দর একটা হাসি ছড়িয়ে তন্ময় সালাম দিতে উদ্যত হয়। উদ্দেশ্য দুইজনকে সামনে পেয়েছে যখন, তাহলে একটু দুষ্টুমি করা। কিন্তু শৈলীর ইচ্ছায় গড়গড়িয়ে পানি পড়ে যায় যখন তন্ময় আগে সম্বোধন করে ওকে। আসসালামু আলাইকুম ভাবি। শৈলী থমকে যায়। মুহূর্তে রক্তিম আভা ছড়ায় গালে। ও ভুলে গিয়েছিল মেহরান যে ওদের বিষয়টা তন্ময়কে বলেছিল। ঠোঁটে ঠোঁট টিপে কাছে আগায় শৈলী। দুষ্টুমি করার ইচ্ছে তল্পি তল্পা গুটিয়ে পগার পার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আছি কোনো মতো ভাবি। দেবরদের খোঁজ খবর তো রাখছেন না, তাই আর ভালো থাকি, মানে কিভাবে ভালো থাকি বলেন? শৈলীর ঘাম ছুটে যাওয়ার মতন অবস্থা। এতদিন শুধু মেহরানের দুষ্টুমিতেই ও অতিষ্ঠ ছিল, এখন ওর বন্ধুরাও শুরু করেছে। উফ, কই লুকাবে ও? মাহিরা শৈলীর অবস্থা বুঝে হেসে দেয়। ওর পাশে দাঁড়িয়ে এক পাশ দিয়ে জড়ায়। তারপর তন্ময়ের দিকে কপট রাগ দেখিয়ে বলে, এইভাবে আমার ভাবিকে লজ্জা দিও না তো, দেখো কেমন লাল হয়ে গেছে মুখ। শৈলী চোখ বড় বড় করে তাকায় মাহিরার দিকে। নিজের চেহারা দেখেছিস? তন্ময় ভাইয়া আসার পর থেকে তো 440 ভোল্টের আলো জ্বলছে সারা মুখে। মাহিরা এইভাবে ক্লিন বোল্ড হবে বুঝতে পারেনি। জলদি নিজের মুখ শৈলীর পিছনে লুকায়ও। শৈলী ততক্ষণ একটু স্বাভাবিক হয়েছে। তন্ময় সামনে দাঁড়িয়ে হেসে বলল। বলেই তন্ময় ফোন দেয় মেহরানকে। ছাদেই আর এক পাশে এক চাচার সাথে কথা বলছিল মেহরান। তন্ময়ের ফোন পেয়ে কিছুক্ষণের মাঝেই হাজির হলো ওদের আড্ডায়। শৈলীকে দেখে নির্দ্বিধায় ওর পাশে গিয়ে দাঁড়ালো। তন্ময় বন্ধুর কাণ্ড দেখে সাথে সাথে ফোরন কাটে। মেহরানের বিলম্বহীন সাবলীল উত্তর, সুন্দরী বউ থাকতে তোকেই বা কেন দেখবো? বাকি তিনজন যেন হোঁচট খেয়ে থামে। এরকম সোজাসাপটা উত্তর আশা করেনি মেহরানের থেকে, তাও এরকমভাবে শৈলীর প্রশংসায়। তন্ময় অবশ্য নিজেকে সামলেছে সবার আগে। মেহরান ঠোঁটে হাসে শুধু, আর চোখে শৈলীকে দেখে। মেয়েটা নিজের মাঝেই বোধহয় হারিয়ে গিয়েছে, এতটাই নির্বাক এখনো। কিন্তু মেহরানের হাতের সাথে ওর কম্পিত হাতের ছোঁয়াই বলে দিচ্ছে মেয়েটার মনের ভিতর কোন ভূমিকম্প চলছে। মেহরান তন্ময়ের দিকে তাকায়। ফোন দিলি যে? এখন আড্ডা দেওয়ার সময় নেই, কাজ আছে, তুই চল। বলে গম্ভীর মেহরান বিভ্রান্ত তন্ময়কে নিয়ে ওইখান থেকে চলে গেল। ওরা যেতেই মাহিরা চাপটে ধরে শৈলীকে। ও মাই গুডনেস বান্ধবী, আমার ভাই দেখি তোর উপর পুরাই ফিদা। এই অল্প সময়ে কেমনে জাদু করলি রে? শৈলী ঠোঁট চেপে হাসে। মানুষটা আস্তে আস্তে ওকে পাগল করে দিচ্ছে। সেই সময় আড্ডার আসর ভং হলেও রাতে একটা বড় আসর বসলো মেহরানের ঘরে। তবে সেটায় অংশগ্রহণ করার অধিকার পেয়েছে শুধুই মেয়েরা। আরও নির্দিষ্ট করে বলতে গেলে বলতে হয় 3 জোড়া বোন, মাহিরা, মালিহা, শৈলী, নিপুণ আর ইতিবিথি। 6 জনের গল্প যেন আজ রাতে শেষ হবার নয়। ইচ্ছাও অবশ্য নেই শেষ করার। আজ তারা সিদ্ধান্ত নিয়েছে সারা রাত জাগবে, একেবারে ফজরের নামাজের পর ঘুমাবে। রাত যত বাড়তে থাকে ওদের গল্পের বিষয়বস্তু নিমজ্জিত হয় ততই গহীনে। প্রথমে ইতিকে ঘিরে কথা শুরু হয়েছিল, ওর বাগদান হয়ে গেছে। 2 মাস পর বিয়ে। সবার জোড়াজুড়িতে নিজের হবু বরের সাথে প্রেম কাহিনী শোনাতে হলো সবাইকে। ওকে লজ্জায় ডুবিয়ে বাকিরা হেসেই কুটি কুটি। সিনিয়রিটি বেস করে এরপরে নাম আসলো মালিহার। ওর জীবনে কেউ নেই এই ধারণাই সবার। তবে আজ মাহিরা নিজের বোনকে জেকে ধরল। আপু, আজকে তুমি ছাড়া পাবা না, দেখো কেউ কি থাকলে বলে বলছিস দাও। উল্টাপাল্টা মাহি? কেউ নেই রে এমন।
আমার মন বলছে আছে। আমি দেখছি তোমাকে ফোনে বেশ কয়েকবার কারোর সাথে কথা বলতে, তখন তোমার চেহারার রং পাল্টে যেত, লক্ষ্য করেছি বহুবার। বলো না আপু, আমার কসম দিছি কাউকে কিচ্ছু বলবো না। মাহিরার সাথে একে একে বাকিরাও এক প্রকার জাপটে ধরল মালিহাকে। শেষমেশ হাল ছেড়ে দিয়ে মালিহা সবার দিকে একে একে তাকালো। তোরা প্রমিস করছিস কাউকে কিচ্ছু জানাবি না? একসাথে 5টা উত্তেজিত আওয়াজ শোনা যায়। প্রমিস। মালিহা ধাতস্থ হয়, লজ্জায় ভরে ওঠে চোখ। আমার একজনের সাথে রিলেশন আছে, ওর নাম রায়হান। চাপা চিৎকারে ভেসে যায় রুম। মাহিরা গর্ব করে বলে ওঠে,